হু হু করে বাড়ছে নদ নদীর পানি। সিলেট সুনামগঞ্জে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা। সীমাহীন দুর্ভোগে লাখো মানুষ, ত্রাণের জন্য হাহাকার। সম্পদ অর্জনের প্রতিযোগিতায় জনপ্রতিনিধিরা। কোণঠাসা কৃষক, বঞ্চিত শিক্ষক, ৬০% ব্যবসায়ীদের দখলে, বলছে টিআইবি। সড়কে বিশৃঙ্খলা, ময়লার ভাগার, বর্জ্য অপসারণের চরম অব্যবস্থাপনাই ক্লিন সিটির মূল সমস্যা। বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা। এবং বিশ্বকাপে সুপার 8-এর লড়াই শুরু আজ। বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। তানজিম সাকিবকে শাস্তি দিল আইসিসি। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে হু হু করে বাড়ছে সুনামগঞ্জ ও সিলেটের নদ নদীর পানি। ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা পরিস্থিতি। কয়েকদিনের টানা বৃষ্টিতে সুনামগঞ্জ পৌর শহর সহ জেলার নিচু এলাকা তলিয়ে গেছে সড়ক। পানি উঠেছে বাড়িঘরেও। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন কয়েক লাখ মানুষ। এ অবস্থায় সিলেটের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাস ও সিলেট থেকে শিপার চৌধুরীর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আফরিন পপি। সুনামগঞ্জে সব নদ নদীর পানি বাড়ছেই। ইতোমধ্যে ঢলের পানি ঢুকে পড়েছে শহর থেকে গ্রাম অঞ্চলে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ মানুষ। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সড়ক ডুবে যাওয়ায়, বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গত এলাকা। সুনামগঞ্জের অবস্থা খুবই ভয়াবহ। সুনামগঞ্জের মানুষের ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে বাসাবাড়ি ও রাস্তাঘাটে পানি ওঠার কারণে। খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন পানিবন্দী এলাকার মানুষ। অনেকে আবার আছেন ত্রাণের অপেক্ষায়, কারণ যা পরিস্থিতি তাতে ত্রাণ ছাড়া গতি নেই কোনো। যারা অনেক গরিব মানুষ আছে, ত্রাণের জন্য অপেক্ষা করতেছে। অবিলম্বে সুনামগঞ্জ শহর রক্ষা বাঁধ নামে একটি প্রকল্প হাতে নেওয়া হোক। সরকারের তরফ থেকে ত্রাণ সহায়তা ও নগদ অর্থ এবং আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। আমরা সরকার, সমাজ এবং আমাদের দলের নেতৃবৃন্দ এবং এনজিও জিও সবাই মিলে বিত্তবান এবং যারা সামর্থ্যবান আছেন সবকিছু দিয়ে আমরা সাহায্য করছি। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক আমার রেডিনেসের কথা বলছেন যে সব তৈরি আছে। এদিকে গত ২৪ ঘন্টায় সিলেটে ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। নদ নদী ও হাওড়ে পানি বেড়ে যাওয়ায় নতুন করে গ্রামীণ সড়ক ও উপজেলা সদরের সড়কগুলো তলিয়ে গেছে। বাড়িঘরে কোথাও হাঁটু পানি, কোথাও আবার কোমর সমান পানির মধ্যে বাস করছেন দুর্গতরা। অবস্থা দেখেন, আমরা বাসে দিতেছি। আমরা এখন ফান্দিবন্দি অবস্থায় আছি ঘরের মধ্যে। আফরিন পপি, মোহনা সংবাদ। পানিতে তলিয়ে থাকা নগরবাসীর ভোগান্তির কথা জানাতে সিলেট থেকে সরাসরি যোগ দিবেন সহকর্মী শিপার চৌধুরী। শিপার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন পানিতে তলিয়ে থাকা নগরবাসীর বর্তমান অবস্থা কেমন দেখছেন, আর একই রকম কথা যে এই ব্যাপারে নগর কর্তৃপক্ষ যারা রয়েছে, প্রশাসন, তারা কী ধরনের ভূমিকা নিচ্ছে আপনার কাছে জানতে চাই। আসলে কিন্তু বিগত কয়েকদিন থেকে টানা ভারী বৃষ্টি এবং উজানের দলের কারণে সিলেটের সবকটি উপজেলা এবং মহানগরের নদী তীরবর্তী ওয়ার্ডগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে মানুষজন। তা আমি যদি গতকালকে থেকে এই পর্যন্ত বলি যে গতকালকে থেকে যদিও রাত্রিবেলা বৃষ্টির পরিমাণ কম ছিল, কিন্তু ভোর রাত থেকে আবার কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী বৃষ্টি হচ্ছে, যে কারণে কিন্তু সীমান্তবর্তী পয়েন্টগুলিতে যদিও পানি অপরিবর্তিত, কিন্তু সুরমার সিলেট পয়েন্টে কিন্তু পানি 15 সেন্টিমিটার বেড়েছে, যে কারণে মহানগরের মানুষের মধ্যে সংখ্যা আরো বেড়ে গেছে। তো আসলে কিন্তু আমি যদি বলি যে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেমনটি বলা হয়েছে যে গত ২৪ ঘন্টায় সকাল ৬টা পর্যন্ত প্রায় ১০০ মিলিমিটার করা হয়েছে। আর পাশাপাশি যদি পানি উন্নয়ন আমাদেরকে যেমনটি বলেছে যে চেরাপুঞ্জিতে কিন্তু অতিমাত্রায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এখন পর্যন্ত থামেনি, সে কারণে কিন্তু মানে
সিলেটে পানি কমার সম্ভাবনা একেবারেই কম। তো আসলে আমি এখন রয়েছি সিলেট মহানগরের 33 নম্বর ওয়ার্ডে। এখানে কিন্তু গতকালকে থেকে এখন পর্যন্ত মানুষজন কিন্তু সংখ্যায় ভুগছে, পানি বাড়ছে, মানুষজন কিন্তু তাদের নিরাপদ আশ্রয়ের খুঁজে আশ্রয় কেন্দ্রে যাচ্ছে এবং বিভিন্ন আত্মীয় স্বজনের এখানে যাচ্ছে। তো আসলে সিলেটে কিন্তু পানির যে পানির বর্তমান অবস্থা কিন্তু অপরিবর্তিত। আমার কাছ থেকে সিলেটে বন্যার এবং পানির ভোগান্তির এই ছিল সিলেট থেকে সর্বশেষ। শিফার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এবার আমরা যাব সুনামগঞ্জে। সেখানে রয়েছেন সহকর্মী কুলন্দু শেখর দাস, তিনি বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিবেন। শেখর, একই রকম প্রশ্ন আপনার কাছেও করতে চাই যে সুনামগঞ্জে এই মুহূর্তের বন্যা পরিস্থিতি আপনি কেমন দেখছেন? প্রশাসন পানি উন্নয়ন বোর্ড পানি কমার বিষয়ে, অর্থাৎ যারা বন্যা আহত মানে বন্যা দুর্গত যারা আছেন তাদের জন্য কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন? আপনি নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে কিন্তু সুনামগঞ্জ পৌর শহর সহ বিভিন্ন উপজেলা কিন্তু আক্রান্ত হয়েছে। তো গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত যেখানে এই সুনামগঞ্জের সুলগ্রস্ত এলাকায় সুরমা নদীর পানি বিপদ সীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, আজকে সকাল 9টা পর্যন্ত তা 40 সেন্টিমিটার নেমে এসেছে, অর্থাৎ 20 সেন্টিমিটার কম দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আমি আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি যে সুনামগঞ্জে ইতিমধ্যে কিন্তু পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছেন যে সুনামগঞ্জের সুলগ্রস্ত এলাকায় পানি 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সাতকে সুরমা নদীর পানি 146 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। গতকাল পর্যন্ত যে পানি উন্নয়ন বোর্ড কিন্তু 165 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন। তো ইতিমধ্যে কিন্তু সাতকের সাথে দোয়ারা বাজারের সাথে কিন্তু সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তাহিরপুর এবং বিশম্বরপুরে কিন্তু সড়ক যোগাযোগটা বিচ্ছিন্ন রয়েছে। জেলা মৎস্য অফিসার আমাকে জানিয়েছেন যে এই সুনামগঞ্জ জেলায় 261টি পুকুর থাকলেও পুকুরের পোনা মাছ 2 কোটি পোনা মাছ কিন্তু হাওরে তলিয়ে গেছে, যার ক্ষতির পরিমাণ 5 কোটি টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু 200 হেক্টর আউশ ধান কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকার ফলে কিন্তু এগুলা রক্ষা করা কিন্তু সংকীর্ণ। তো ফলে এই 1.5 কোটি টাকার মোটামুটি যে এই আউশ ধানের ক্ষতি হবে বলে আমাকে জানিয়েছেন জেলা প্রশাসন। ইতিমধ্যে কিন্তু প্রায় 400 থেকে 500 পরিবারকে সুনামগঞ্জ সরকারি কলেজে তাদেরকে নেওয়া হয়েছে এবং সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। তো এই ছিল অলি আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। অলি। শেখর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, কুলন্দু শেখর বলছিলেন বন্যা পরিস্থিতির খবর সুনামগঞ্জ থেকে। স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী হওয়ার পর যেন সম্পদ অর্জনের প্রতিযোগিতায় নামেন নির্বাচিতরা। গত 5 বছরে পুনরায় নির্বাচিতদের আয় বেড়েছে 10,000% বেশি। কোণঠাসা হতে হতে কৃষক শিক্ষকরা ঠেকেছেন 3 থেকে 10% কোটায়, আর ব্যবসায়ীদের দখলে আছে 60%। উপজেলা নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির গবেষণা প্রতিবেদনকে ভিত্তি করে এমআর আসাদের বিশেষ প্রতিবেদন। 5টি ধাপে শেষ হয়েছে উপজেলা পরিষদের ষষ্ঠ নির্বাচন। নির্বাচিত 1200 জনের মধ্যে 279 জন টানা দ্বিতীয়বার নির্বাচিত হলেন। এবারে নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে কয়েকটি গবেষণা সংস্থা। টিআইবির প্রতিবেদনটি এর মধ্যে সবচেয়ে আলোচিত। পেশাগত দিক থেকে আমরা দেখেছি ব্যবসায়িক প্রাধান্য ব্যাপকভাবে, যেটা জাতীয় পর্যায়ে সেটারই প্রতিফলন, বরং জাতীয় পর্যায়ের তুলনায় একটু বেশি ব্যবসায়ীদের প্রাধান্য স্থানীয় পর্যায়ে বা উপজেলা পর্যায়ে। উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে ব্যবসায়ী 60.51%, যেখানে চেয়ারম্যান পদে ব্যবসায়ী 78.57, কৃষিজীবী ও শিক্ষক যথাক্রমে 3.63 এবং 9.56। নির্বাচিতদের মধ্যে মিলিয়নিয়ারের হার 23.08%, আর চেয়ারম্যানদের মধ্যে 51%ই বছরে 10 লাখ টাকার বেশি আয় করেন। কোটিপতি 40 জনের মধ্যে 38 জনই চেয়ারম্যান। বাৎসরিক আয়ে শীর্ষে থাকা 10 জনের মধ্যে সর্বোচ্চ 20 কোটি টাকা আয় যেমন আছে, তেমন 3 কোটি টাকাও আছে।
নির্বাচিত শীর্ষ 10 জনের কমপক্ষে 30 একর জমি বা স্থাবর সম্পদ আছে, যা সর্বোচ্চ 267 একরে গিয়ে ঠেকেছে। প্রথম 7 জনের স্থাবর সম্পত্তি ইতিমধ্যেই আইনি সীমা অতিক্রম করেছে। 2019 সালের পর পুনরায় নির্বাচিতদের ভেতর 126 জনের আয় বেড়েছে সর্বোচ্চ 10,866 শতাংশ, কমপক্ষে 1000 শতাংশ আয় বেড়েছে 10 জনের। সম্পদ অর্জনে পিছিয়ে নেই নির্বাচিতদের স্বামী, স্ত্রী আর পোষ্যরাও। তাদের সম্পদও বেড়েছে 10,000 শতাংশ থেকে সর্বনিম্ন 754 শতাংশ পর্যন্ত। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত রাজধানীতে আবারও ফিরতে শুরু করেছে মানুষ। আজ খুলছে সরকারি অফিস আদালত। গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী জাহিদ সবুজ, সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ, জানতে চাই ঈদ শেষ করে গাবতলী পথ দিয়ে আসছে, ঢাকায় আসছে মানুষজন, আপনি তাদের অবস্থা কেমন দেখছেন এবং সেই সাথে জানাবেন যে কোনো যাত্রীর বাস ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা। ধন্যবাদ অলি। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ডে। আপনি জানেন যারা উত্তরবঙ্গের, বিশেষ করে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী সহ এই অঞ্চলের মানুষগুলোর কাছে কিন্তু এই গাবতলী বাস স্ট্যান্ড কিন্তু একটা প্রবেশদ্বার বলা যায়। অর্থাৎ তারা যখন তাদের নিজস্ব গ্রামাঞ্চলের দিকে রওনা হয়, তাদের যাত্রাটা কিন্তু এখান থেকে শুরু হয় এবং তারা যখন রাজধানী ঢাকার দিকে আবার ফিরে আসে তখন কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রাটা এখানে শেষ হয়। আপনি জানেন যে গত বৃহস্পতিবার 13 জুন অর্থাৎ শেষ কার্যদিবসে কিন্তু অধিকাংশ সরকারি অফিস আদালত ছুটি হয়ে যাওয়ায় তারা কিন্তু তাদের এই সময়টুকু, অবসর সময়টুকু তাদের পরিবার পরিজনের সাথে উপভোগ করার জন্য, ঈদুল আজহাকে উদযাপন করার জন্য তারা কিন্তু এই রাজধানী ঢাকা ছেড়েছেন। এবং আপনি জানেন যে ঈদের দিন কিন্তু সাধারণ ছুটি থাকে এবং ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে ছুটি থাকে। তো শেষ কার্যদিবস বৃহস্পতিবার হয় এবং শুক্র শনিবার ছুটি হয়, কিন্তু টানা লম্বা 5 দিন কিন্তু তারা ঈদের এই একটা সময় পেয়েছেন তাদের পরিবার পরিজনের সঙ্গে কাটানোর জন্য। তো আপনি জানেন যে গতকাল 18 তারিখ কিন্তু আনুষ্ঠানিকভাবে এই সরকারি ছুটি শেষ হয়েছে এবং সেই সঙ্গে কিন্তু মানুষ রাজধানী ঢাকার দিকে কিন্তু আজ থেকে ফিরতে শুরু করেছে। এবং তাদের কয়েকজন যাত্রীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের ঈদের ছুটি শেষ হয়ে যাওয়ায় তাদের আনন্দ, ঈদ উদযাপন শেষ করে তারা ঢাকায় ফিরছেন, তাদের কর্মস্থলে যোগদান করবেন। এবং আমরা বেশ কয়েকজন যাত্রীর কাছে আমরা জানতে পেরেছি যে তারা খুব স্বাচ্ছন্দ্যেই কিন্তু এই রাজধানী ঢাকা ফিরছেন এবং কোনো ধরনের বাস ভাড়া নিয়ে অনিয়ম বা অভিযোগের কথা কিন্তু আমাদেরকে জানার নেই। এবং আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে সারা বিশ্বের মুসলমানদের কাছে কিন্তু এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই সময়টুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারা এই সময়টুকু সবসময় চেষ্টা করেন তাদের ছুটি বা অবসর সময়টুকু তাদের পরিবার পরিজন এবং প্রিয় মানুষের সঙ্গে ভাগাভাগি করার জন্য, অর্থাৎ আনন্দ উপভোগ করার জন্য। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু গত বৃহস্পতিবার থেকেই কিন্তু রাজধানী ঢাকা ছেড়েছেন এই নগরবাসী, অর্থাৎ কর্মব্যস্ত মানুষ। এবং গতকাল সরকার হিসেব অনুযায়ী ছুটি শেষ হয়ে যাওয়ায় তারা কিন্তু এই রাজধানী ঢাকাতে আবার ফিরতে শুরু করেছেন। এবং আজকে কিন্তু অনেকেই এই গাবতলী বাস স্ট্যান্ড থেকে সরাসরি নেমেই কিন্তু তারা তাদের কর্মস্থলে যোগদান করবেন এবং তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই ফিরছেন এবং তাদের ঈদের এই অবসর সময়টাকেও কিন্তু তারা খুব আনন্দে উপভোগ করেছেন তাদের পরিবার পরিজনের সাথে। তো অলি, আমার কাছে এই ছিল গাবতলী বাস স্ট্যান্ড থেকে ঢাকা ফেরা মানুষের সর্বশেষ। সবুজ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। স্মার্ট, গ্রিন কিংবা ক্লিন ঢাকা যে নামেই অভিহিত করা হোক না কেন, বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। সড়কে বিশৃঙ্খলা, বর্জ্য অপসারণের চরম অব্যবস্থাপনা, বায়ু দূষণ সহ সার্বিক অবস্থা স্মার্ট ঢাকা বিনির্মাণে বড় ধরনের অন্তরায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধিকাংশ সড়কে জমে থাকা ময়লার ভাগাড় তার অন্যতম দৃষ্টান্ত। এসব কারণেই বাসযোগ্য শহরের তালিকায় রাজধানী ঢাকার নামটি সবসময়ই থাকে তলানিতে। নয়ন মুরাদের প্রতিবেদন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মিরপুর 1 নম্বরের টোলারবাগ এলাকার প্রধান সড়কের চিত্র এটি। রাস্তার অর্ধেক জুড়ে ময়লার ভাগাড় অতিষ্ঠ করে তুলেছে এলাকাবাসী ও পথচারীদের। স্মার্ট যদি আমরা বলি, স্মার্ট বললে রাস্তার উপরে এরকম ভাগাড় থাকা উচিত না। আর এটা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সঠিক উদ্যোগ না থাকার কারণে আসলে এটা হচ্ছে। উন্নত একটা এলাকা, এই এলাকার মধ্যে এইভাবে অপরিকল্পিত বা অপরিচ্ছন্ন পরিবেশ আসলে এটা কাম্য না। উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের দাবি করা স্মার্ট ঢাকা নিয়েও প্রশ্ন তোলেন এলাকাবাসী। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ডেল্টা মেডিকেল কলেজ, এখানে ক্যান্সারের মতো একটি কঠিন রোগের চিকিৎসা হয়, তার ঠিক লাগোয়াই এই ময়লার আস্তাকুরগুলো থেকে যে দুর্গন্ধ এবং একটি বড় রাস্তার অর্ধেকটা দখল করে আছে ময়লার গাড়ি, ভ্যান
এবং সহ অন্যান্য অবস্থা দুর্গন্ধ এইখানে এই কারণে রাস্তায় যেমন জ্যাম হচ্ছে এবং খেয়াল করলে দেখবেন রাস্তার মাঝখানে ময়লা নেয়ার সময় প্রচুর পরিমাণে ময়লা বর্জ্য ফেলে যাচ্ছে। শুধু তাই নয়, এমন দৃশ্য দেখা গেছে স্কুল মাদ্রাসার সামনেও। বছরের পর বছর ধরে এলাকাবাসী এমন পরিস্থিতির শিকার হলেও টনক নড়ে না কর্তৃপক্ষের। নাক চেপে চলতে হয় পথচারীদের। স্বাস্থ্যকর স্থানে অস্বাস্থ্যকর পরিবেশ, এটা অবশ্যই সুন্দর না। ময়লার গন্ধে আমরা এখান থেকে কেউ মানে হাঁটতে পারতেছি না, কোনো লোকজন হাঁটতে, বাচ্চারা মানে অনেক কষ্ট করতেছে, আমরা কষ্ট করতেছি। আর এখানে মানে রং সাইডে ঢুকাইয়া ময়লা নিয়ে এখানে একটা যানজটের সৃষ্টি করতেছে। এসব বর্জ্য অপসারণের গাড়ি থেকে সড়কে যে পরিমাণ জীবাণু ও দুর্গন্ধযুক্ত পানি পড়ে, তাও নগরবাসীর জন্য চরম অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি করে। আর বায়ু দূষণের শীর্ষে থাকা ঢাকাকে ধুলামুক্ত করার জন্য নামে মাত্র যে পানি ছেটানো হয়, তা যেন নগরবাসীর সঙ্গে এক ধরনের রসিকতা। সাম্প্রতিক সময়ে ঢাকা মহানগরীতে পরিবেশ দূষণের অন্যতম কারণ বাসের কালো ধোঁয়া। বাতাসে বিষাক্ত কালো ধোঁয়া ছড়িয়ে দাপটের সঙ্গে এসব বাস চললেও মাথা ব্যথা নেই কোনো কর্তৃপক্ষের। 54টি ওয়ার্ডের সমন্বয়ে 196.22 বর্গ কিলোমিটার আয়তনের উত্তর সিটিকে আসলে কি স্মার্ট, গ্রিন কিংবা ক্লিন বলা যায়, এমন প্রশ্ন নগরবাসীর। নয়ন মুরাদ, মোহনা সংবাদ, ঢাকা। পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ নিয়ে সাভার ট্যানারি পল্লী থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী রেজা খান। বর্তমান পরিস্থিতি জানবো তার কাছে। রেজা, জানতে চাই ঈদের পরে এখন যে কাজটি, সেখানে পশুর চামড়া সংগ্রহ করা, সংরক্ষণ করা, প্রক্রিয়াকরণ, আপনি কি দেখছেন সেখানে কার্যক্রম, তারা কি ধরনের কাজ করছে সেটি জানতে চাই আপনার কাছে। এখন সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে ঢাকার ভেতরের যে চামড়াগুলো ছিল সেগুলো কিন্তু ইতোমধ্যে এই চামড়া শিল্প নগরীতে এসে পৌঁছেছে এবং প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। তবে ঢাকার বাইরের যে চামড়া সেগুলো কিন্তু এখনও আসা শুরু করেনি। আমরা ট্যানারি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এটি আসলে রবিবার থেকে ঢাকার বাইরে থেকে আসা শুরু হবে, তখন কিন্তু এই চামড়াগুলো প্রক্রিয়া করা শুরু হবে। তবে এখানে এবার যে চামড়া সংগৃহীত হয়েছে সেটা প্রত্যাশা এবং যা ছিল সেই অনুযায়ী ভালো আছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই সাভারে যে বিসিক চামড়া শিল্প নগরী গড়ে তোলা হয়েছিল 2017 সালে, সেই যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এটি আন্তর্জাতিক মানের একটি ট্যানারি শিল্পপল্লী হবে, কিন্তু সেই লক্ষ্য কিন্তু পূরণ হয়নি। এখানে যে কমন ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, যেটা সিইটিপি, এটা বাস্তবায়ন কিন্তু আন্তর্জাতিক মানের হয়নি এবং আন্তর্জাতিক মানের ডাম্পিং, বর্জ্য ডাম্পিং এবং পরিশোধনাগার কিন্তু এখানে স্থাপন করা সম্ভব হয়নি, যে কারণে প্রতিষ্ঠার 7 বছর পরেও কিন্তু এই শিল্পনগরী মুখ থুবড়ে আছে এখনো বলা যায় এবং পরিবেশ কিন্তু এখানকার ভালো নেই। বিশেষ করে চামড়া যে আমাদের আন্তর্জাতিক বাজারে, অর্থাৎ যে পশ্চিমা বিশ্বে চামড়া রপ্তানি করতে হলে ভালো ব্র্যান্ডগুলো কিন্তু যে ওয়ার্কিং লেদার গ্রুপ LWG যেটা রয়েছে, সেই LWGর সনদ প্রয়োজন হয়, কিন্তু সাভারের এই চামড়া শিল্প নগরীর একটা ফ্যাক্টরিও কিন্তু সেই LWGর সনদ নেই। এই কারণে আমরা ইউরোপের বাজার ধরতে পারছি না, ইউরোপে বাংলাদেশের চামড়া যায় না। বাংলাদেশের চামড়া শুধুমাত্র আটকে আছে চাইনিজ সিন্ডিকেটের হাতে। শুধুমাত্র চায়না আমাদের দেশ থেকে এই চামড়া রপ্তানি করছে। তাই LWGর সনদ অর্জন করতে হলে এখানে মাত্র বাংলাদেশে 5টি ফ্যাক্টরি রয়েছে ঢাকার বাইরে যারা LWGর সনদ আছে, কিন্তু এই চামড়া শিল্পনগরীতে কোনো LWG সনদ নেই। তাই এখানে আন্তর্জাতিক পরিবেশ বজায় রাখার, আন্তর্জাতিক মানের ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট করার জন্য দাবি জানিয়েছেন এখানকার ট্যানারি শিল্প মালিকরা। এই ছিল সাভারের চামড়া শিল্পনগরী থেকে সবশেষ আপডেট। রেজা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বছর ঘুরে আবারও এসেছে ঈদ, তবে ব্যস্ত আর মাংসের সন্ধানেই কেটেছে বস্তিবাসীর ঈদ। ঈদের দিন মাংস খেতে না পারলেও বস্তির প্রতিটি ঘরের উনুনেই রয়েছে মাংস ভর্তি কড়াই। অনেকটা আয়েশ করেই রান্না করছেন মাংস।
আর পুরুষদের কাজের ব্যস্ততা তেমন না থাকায় শুয়ে বসেই দিন পার করছেন তারা। তবে তথাকথিত কোরবানি নিয়েও ক্ষোভ ছিল তাদের মুখে। সেসব সুবিধাবঞ্চিত মানুষের কথাই জানাচ্ছেন মনিরুল ইসলাম। বৈষম্যের বেড়াজালে বন্দী বস্তিবাসীর জীবন। সময়ের নিয়মে বছর ঘুরে আসে ঈদ। না থাক অধিকার, না হোক সুপ্রসন্ন ভাগ্য, ঈদের আনন্দ খুঁজতে তো আর বাধা নেই। তাই তো ঈদের সময়টাতেও এদের মেলে না এক দণ্ড অবসর। ব্যস্ততার মধ্যেই কাটে তাদের ঈদ দিন। আগারগাঁও বস্তিতে দেখা গেল প্রতিটি ঘরেই উনুন জ্বলছে, তাতে বসানো গোস্ত, চারিদিকে মশলা মেশানো গোস্তের ঘ্রাণ। ঈদের দিন বাড়ি বাড়ি থেকে যা এসেছে তারই রান্নার যোগ্য চলছে বস্তিতে। তবে উচ্চবিত্তদের কোরবানির মাংস বন্টন নিয়েও প্রশ্ন তুললেন অনেকেই। গরিবের হক আদায় না করে মাংস ফ্রিজ ভর্তি করারও অভিযোগ করলেন কেউ কেউ। এক টুকরা দিলে হয় না, একজন মানুষের নিচের পক্ষে এক পা মানুষ দিলে, মাংস দিলে আলু দিয়ে 2-3 জন মানুষ মিলে খেতে পারে। আল্লাহর দরবারে তো মনে করেন এটা কুরবানি দেওয়া গরিবের জন্য যায় না তো। এই যে কালকে একটা দিন তো সবাই তো আমরা গরিব বস্তিতে দিদি আসি, কমবে সবাই তো ঘুরে আইসি, পাইছি না, এই যে এখন আবার বাইরেছি। আর ঈদের দিন মাংস কাটার কাজ করেছেন পুরুষরা, তাই আজ একটু আয়েশ করেই রান্না দেখছেন তারা। কেউ রয়েছেন শুয়ে বসে। বাবা গরিব মানুষ, কাজটা তো করা লাগে, সারাদিন কাজ করছি, গরু টরু সিলাইলাম, সিলাই সন্ধ্যার দিকে আসছি বাসায় তো মনে করেন ওই খাওয়া দাওয়া করছি রাতের 12টা-1টা বাজে। গরু টরু বাড়াইছি, তারপরে গাড়ি ঘোড়া চালাইছি, এই অবস্থা আছে। অনেকেই নিজেরাই ভাগাভাগি করে দিচ্ছেন কোরবানি, আর এই আনন্দের সীমানা যেন অসীম। আমি আল্লাহর রাস্তায় কোরবানি দান করছি, দর্জনার দিয়া এরপর খাম। ঈদ যেন এমনই, দুঃখ কষ্ট আর বঞ্চনাও যেখানে বাধা হতে পারে না, তারই প্রমাণ এসব মানুষের হাসি মুখ। স্বাভাবিক জীবনের অধিকার বঞ্চিত বস্তিবাসীর হৃদয়ে বঞ্চনার ক্ষত থেকেই যায় সবসময়, কিন্তু ঈদ এলে অন্য সবার মতো তাদের হৃদয়কেও আনন্দ দোলা দেয়। আছে অনেক ব্যস্ততা, কিন্তু এই ব্যস্ততার মধ্যেই তারা খুঁজে ফেরেন ঈদ আনন্দ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। আজ থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্ব। সুপার 8-এ 2 গ্রুপের শীর্ষ 2 দল সেমিফাইনালে উঠবে। গ্রুপ 1-এর শীর্ষ দল 2 নম্বর গ্রুপের রানার আপ দলের সঙ্গে খেলবে। অন্যদিকে 1 নম্বর গ্রুপের দ্বিতীয় দলের বিপক্ষে খেলবে 2 নম্বর গ্রুপের চ্যাম্পিয়নরা। এই পর্বে গ্রুপ 1-এ বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। হুহু করে বাড়ছে নদ নদীর পানি। সিলেট সুনামগঞ্জে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা। সীমাহীন দুর্ভোগে লাখো মানুষ, ত্রাণের জন্য হাহাকার। সম্পদ অর্জনের প্রতিযোগিতায় জনপ্রতিনিধিরা কোণঠাসা কৃষক, বঞ্চিত শিক্ষক, 60% ব্যবসায়ীদের দখলে বলছে টিআইবি। সড়কে বিশৃঙ্খলা, ময়লার ভাগার, বর্জ্য অপসারণে চরম অব্যবস্থাপনাই ক্লিন সিটির মূল সমস্যা। বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা। এবং বিশ্বকাপে সুপার 8-এর লড়াই শুরু আজ। বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। তানজিম সাকিবকে শাস্তি দিল আইসিসি। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।